শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাসের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে মুখ ও মুখোশ প্রদর্শনী ৭, সকাল ১১টা থেকে রাত ৮টা। এই সময় প্রদর্শনী চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। পটুয়া নাজির হোসেনের চিত্রকর্ম নিয়ে ধানমন্ডির আলিয়াস প্রাসেস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে বাঘের দেশে বৈশাখ শীর্ষক প্রদর্শনী। প্রদর্শনী চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে প্রয়াত ও বর্তমান ১১ জন শিল্পীর আঁকা ছবি নিয়ে দলীয় চিত্রকলা প্রদর্শনী ২০১৭। প্রদর্শনীতে শিল্পীদের মোট ৫৭টি চিত্রকর্ম স্থান পেয়েছে। সকাল ১০টা থেকে রাত ৮টা। এই সময় প্রদর্শনী চলবে ২০ এপ্রিল পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে মুন রহমানের একক চিত্রকলা প্রদর্শনী ফেস টু ফেস, বিকাল ৫টা থেকে রাত ৮টা। এই সময় প্রদর্শনী চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা ৬টা ৪৫ দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান। রূপ দেখে বলবো কি ভাষা খুঁজে পাই না, চাঁদ যদি ঘরে থাকে, চাঁদ যদি ঘরে থাকে, আকাশের চাঁদ চাই না। রূপ দেখে বলবো কি ভাষা খুঁজে পাই না। রাত ৮টা ২০ থাকছে এজাজ মুন্নার রচনা এবং পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। নাবিলা, এটা তোমার কাছ থেকে আমি আশা করি না। তাহলে কি আশা করো? হয়েছে, বাদ দাও। না না, বলো কি আশা করো আমার কাছ থেকে? আর কি চাওয়ার আছে? আর কি দেব আমি? কি দেওয়ার বাকি আছে আমার? নাবিলা প্লিজ একটু নর্মাল হও। নর্মাল হতে বলছো? আমাকে অ্যাবনর্মাল করে ফেলে তুমি নর্মাল হতে বলছো? দেখো নাবিলা, আমি তোমার সাথে তর্ক করতে চাই না। রাত ৯টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় রান্না প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ ২০১৭। ম্যানহাটন ফিশ মার্কেটের শেফ ফাত। রাত ১১টা ৩০ থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। যদি আজ কোনো রাতে তোমায় নিয়ে জোছনা পুরো বারান্দায়, ওরে মাটির মানুষ রে তোরা, করিস না রে বাহানা, ও তোরা আল্লাহ চেন, ও তোরা খোদা চেন। রাত ১২টা ১০ থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? অনেক ভালো আছি। আমাদের দেশের যাত্রা শিল্পের কিংবদন্তি এবং যাত্রা শিল্পের আজকে যে অবস্থান, সেখানে যাদের অবদান আসলে কোনোদিনই অস্বীকার করবার নয়, সেই দুজন বাবা মা অমলেন্দু বিশ্বাস এবং জ্যোৎস্না বিশ্বাসের কন্যা আপনি, এবং তাদের ধারাবাহিকতায় আপনিও একজন
সফল অভিনেত্রী, প্রতিটি ক্ষেত্রেই, যাত্রা, নাটক, চলচ্চিত্র, একেবারে ছোটবেলা থেকেই অভিনয়ের সাথে জড়িত। কতটুকু কাজে দিয়েছে সেই শেখাটা ছোটবেলার? ছোটবেলা থেকেই অভিনয় করছে, এটা ঠিক। কতটুকু কাজে দিয়েছে এটা আসলে আমি তো বলতে পারবো না। আর অভিনয়ের কিন্তু মাত্রা নেই, মানে সফলতা বলতে কিছু নেই। আমাদের দেশে যদি ওরকম কোনো সুযোগ থাকতো যে অস্কার পেয়েছি বা পাবো, তাহলে হয়তো বলা যেত। কারণ আজকাল অনেকেই অনেক ধরনের পুরস্কারই পায়। সে হয়তো সফল না, ভালো একটা চরিত্র অভিনয় করেছে বা সেটা ক্লিক করে গেছে, সেটা তো পুরস্কার পেয়েছে। তো সেরকম পুরস্কার কিন্তু আমার ভাগ্যে জোটেনি। কিন্তু মানুষের অনেক ভালোবাসা পেয়েছেন, সেটাই তো সবচাইতে বড় পুরস্কার। হ্যাঁ, মানুষ আসলে দেখতে দেখতে এত বেশি দেখেছে আমাদেরকে। আমরা একটা সময় এত কাজ করেছি, এত দেখেছে, এত শুনেছে, যার জন্য প্রচুর ভালোবাসা আমরা পাই মানুষের কাছ থেকে। তো শেখাটা তো আসলেই কাজে লাগে। আর পারিবারিক শিক্ষাটা তো খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু আমি এই পরিবেশে বড় হয়েছি, যে মাকে দেখেছি, বাবাকে দেখেছি, বা ওনাদের যারা শিক্ষানবিশ ছিলেন বা ওনাদের সহকর্মী যারা ছিলেন তাদের কাজও যেমন দেখেছি। সেটা দেখে দেখেই তো প্র্যাকটিস না করলেও কিন্তু এক ধরনের ভেইনের মধ্যে কিন্তু সেটা গেঁথে যায় একটা সময়। সেই জিনিসগুলো তো কাজে লাগে। তারপরে সাথে সাথে প্রচুর পড়াশোনা করতে হয়, ছবি দেখতে হয় প্রচুর। দেখলে এক একটা সুযোগ হয় যে ক্যারেক্টারাইজেশনটাকে প্রপারলি করা যায়। পারফেকশনের ক্ষেত্রে একেবারেই সচেতন। মা বাবার উৎসাহ ছিল কতটুকু? আমার বাবার অনেক উৎসাহ ছিল। মার ছিল যে মা চাইতেন যে আমি পড়াশোনা করি, পড়াশোনা করে ডাক্তার হই বা ইঞ্জিনিয়ার হই, কিন্তু বাবা চাইতেন আমি অভিনয় করি। এটা বাবা কখনোই চিন্তা করেন নাই যে আমি আলাদা কিছু করব। মা চাইতেন যে তারা এত কষ্ট করেন। যাত্রা তো আসলে খুব সহজ জিনিস ছিল না, তখন খুব কষ্টের ছিল। তারা এক জায়গা থেকে এক জায়গায় মুভ যখন করতেন তখন গরুর গাড়ি, নৌকা, মহিষের গাড়ি, তারপরে ওই যে মুড়ির টিন যেটা বলে, অনেক পায়ে হেঁটে অনেক অনেক রকম কষ্ট করে তারা কিন্তু দেশটাকে, দেশের কালচারটাকে সাধারণ মানুষের কাছে নিয়ে আসতে চেয়েছেন। তো তাই মা বলতেন যে আমরাও কষ্ট করি, আমার ছেলেমেয়েরা কেন কষ্ট করবে, পড়াশোনা করে। অভিমান থেকে? হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো, অভিমান থেকে। পড়াশোনা করে অন্তত তার জীবনটা যেন প্রপারলি সারভাইভ করতে পারে, সেটা চেয়েছেন আসলে। আপনি তো চলচ্চিত্রে প্রচুর কাজ করেছেন এবং এখন বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন, তারপরেও কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে কি কি কাজ করছেন? আমি দেশের বাইরে ছিলাম মাঝখানে, কিন্তু এখন কিন্তু দেশের বাইরে থাকি না। দেশের বাইরে থাকতে আমার ভালোই লাগে না। আমার বাংলাদেশ ভালো লাগে, আমার এই রিক্সার ভিড়ই ভালো লাগে, এই জ্যাম ভালো লাগে, মানুষের চিৎকার চেঁচামেচি গালিগালাজ এগুলো ভালো লাগে। আমার দেশ আমার ভালো লাগে, সোজা কথা। আমাকে মানুষ বকুক, গালি দেখ, আমাকে যাইছে তাই বলুক, আমি আমার দেশকে ভালোবাসি। আমার পৃথিবীর কোনো দেশে শান্তি পাই না এরকম। তো বাংলাদেশের মানুষ বঞ্চিত হচ্ছে না, আপনি আবার ফিরে আসছেন। হ্যাঁ, মানে এটা হয়তো জীবনের, মানে আসলে চলবার পথে অনেক কিছুর প্রয়োজন আছে। একটু দরকার বিশ্রামের, দরকার একটু পারিবারিক সময় দরকার। সেই সময়টা আমি বাইরে দিয়েছি, আমার ছেলেকে দিয়েছি। কিন্তু এখন আমি একেবারেই দেশে থাকি। আর আমরা সত্যি কথা, দেশের বাইরে থেকে ফিরে আসবার পর আমাদের দেশের চলচ্চিত্র না শুধু, সব কিছু মিলিয়ে একটা বিশাল পরিবর্তন হয়েছে আমাদের কালচারাল ফিল্ডে। তো ওই পরিবর্তনটা যেমন পজিটিভ আছে তেমন নেগেটিভও আছে। প্রচুর ছেলেমেয়েরা এসেছে, কাজ করছে, প্রচুর সুযোগও বেড়েছে। সুযোগ তো বেড়েছে, সুযোগের বাইরে কিন্তু আমার মনে হয় যারা প্রপার যোগ্য শিল্পী বা যোগ্য কর্মী তারা অনেক জায়গায় বঞ্চিত হচ্ছে। সো আমি মনে করি এগুলো নিয়েও ভাববার বিষয় আসলে। প্রথম চলচ্চিত্রে যখন কাজ করেছিলেন, ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, মনে আছে কি অনুভূতিটা কেমন লেগেছিল? রাজ্জা কাকু আমাকে প্রথম দিন যে কথাটা বলেছিলেন যে ক্যামেরার সামনে যাওয়ার আগে সবাইকে প্রণাম করে যাবে, এটা একটা ধরো আশীর্বাদ নেয়া। আর হচ্ছে যে আমাকে তো শাবানা আন্টি, মানে শাবানা আন্টি বলতাম, বাট শাবানাই আর কি, শাবানাপা সবাইকে আমাদেরকে এত হেল্প করতেন, মেকআপ করা থেকে আরম্ভ করে। এবং আমাদের ডেডিকেশনটা এরকম ছিল, ওনারা কেউ সকালে যে আমরা কাপড়টা পরতাম, মানে যে সিকোয়েন্সের জন্য আমরা হয়তো
সিকোয়েন্সের কারণে হয়তো কাপড়টা চেঞ্জ করতে হতো, কিন্তু মেকআপ আমরা কিন্তু চেঞ্জ করতাম না, তুলতাম না। আমরা সারাদিন সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত একই রকম গেটআপে থাকতাম। এই যে আমরা যাব, বাইরে যাব, একটু ঘুরে আসি, একটু আড্ডা মারা, তা না, কিন্তু আমরা একই জায়গায় থাকতে হতো, একই জায়গায় খেতে হতো, মানে একই, মানে কোনো কিছুর মেকআপ কখনো জাস্ট একটা রিচার্জ করতে হতো হয়তো ঘেমে গেলে, কিন্তু ওই যে 1 মাস আমরা ছিলাম একই বাড়িতে, সবাইকে ওইভাবেই থাকতে হতো। তো ওইটা তো একটা শিক্ষা যে একটা ভালো কাজ করার জন্য, একটা ভালো কাজ করার জন্য যে ডেডিকেশন দরকার। একজন মানে আমাদের দেশের যে এত বড় সুপারস্টার শাবানা, ATM শামসুজ্জামান, তারা থাকলে আমরা কেন পারবো না? আমরাও থাকতাম সেভাবে, আমাদের আরও অনেক শিল্পীরাই ছিলেন, তাদের সাথে সাথে আমরাও থাকতাম। এটা তো এক ধরনের টিমওয়ার্ক তৈরি করা, ডেডিকেশন তৈরি করা, এক ধরনের এডুকেশন তৈরি, মানে এডুকেশন ডেভেলপ করা, সবগুলোই কিন্তু আমরা শিখেছি আর কি সেই সময়। তো এখন তো শিল্পীরা নিজেদের প্রত্যেকেই অনেক বড় শিল্পী হয়েই আসে। কেউ নাচতে না জানলেও সে বড় শিল্পী, ভালো গান গাইতে না জানলেও সে বড় গায়িকা। এইটা আমার হ্যাঁ সবাই না, সেটাই তো, মানে ম্যাক্সিমামই আমি দেখি যে মাঝখানে একটু ট্রেন্ড চালু হয়েছিল যে এসেই ধরো বড়দেরকে তুমি করে বলা, আপু কেমন আছো, আপু কেমন আছেন। এটা কি স্টাইল আমি জানি না, যে আমি একজনকে চিনি না, সে আমার সিনিয়র শিল্পী, আমি কেন তুমি বলবো? এটা তো একটা, এটা কোনো শিক্ষা হতে পারে না, কারণ আমাদের দেশের ট্রেন্ডটা কিন্তু ওইরকম নাই। হয়তো আমি তুমি বলাটা অপরাধের কিছু না, কিন্তু সেটা হচ্ছে যে একটা জায়গা তৈরি হোক তোমার সাথে আমার, তাহলে দেন আই ক্যান কল ইউ তুমি, তুই, হোয়াট এভার, লাইক এটা সম্পর্কটা তৈরি হতে হবে। বাট এখনকার আবার ছেলেমেয়েদের দেখছি খুব সিরিয়াস। আমি কয়েকজন বাচ্চাদেরকে চিনি যাদের সাথে আমি কাজ করছি, তারা কিন্তু খুবই সিরিয়াস, টাইমলি আসে, অনেক বেশি ডেডিকেট। আসলে ভালো মন্দ সবসময় পাশাপাশি থাকবে। আপনি তো অনেক ধরনের চলচ্চিত্রে কাজ করেছেন, অনেক চরিত্রে, অসংখ্য ভালো লাগা চরিত্রে। তার ভেতরে আপনার ভালো লাগা কোনো চরিত্রের কথা কি মনে আছে? আপনার এখনো মনে হলে মনে পড়ে যে ওই চরিত্রটা যদি আবার করতে পারতাম? এরকম অনেক ছবি আছে যেগুলো, ধরো খান আতার পরশ পাথর, ওই ছবিটা খুবই সুন্দর ছবি। চাপাডাঙ্গার বউ তো অবশ্যই খুবই মানে ভালো চরিত্র। তারপরে শিবলি সাদিকের আমি সম্মান ছবি করেছিলাম, প্রডিউসার ছিল আমাদের ক্যামেরাম্যান মাহফুজ ভাই। আমি ওনাকে হেডস অফ টু হিম, লাইক এত বড় একটা চরিত্র আমাকে দিয়েছিলেন। রাজ্জাক কাকু, কাঞ্চন ভাইয়ের ছোট বোন আমি। ওই ক্যারেক্টারটা খুবই সুন্দর। আমি সেদিনও দেখলাম এই গল্পেরই আর একটা ছবি হয়তো একটু রদবদল করে হচ্ছে। এগুলো করতে ইচ্ছে করে আমার, মানে মনে পড়ে। আপনার কাছে জানতে চাইছি যে নাটকেও তো কাজ করেছেন প্রচুর, তো নাটকের গল্প যদি বলেন, যে অনেক নাটকে কাজ করেছেন, এখন তো ধারাবাহিক নাটক, একক নাটক, 1 ঘন্টার নাটকও হচ্ছে, তো কোন ধরনের নাটকে এখন কাজ করতে ভালো লাগে? আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের নাটকে, যেটা আমাদের ভ্যাকিউম তৈরি হয়ে গেছে অলরেডি, আমাদের নায়ক নায়িকা বেসড যে গল্পগুলো হচ্ছে, এটা খুবই কিন্তু ভয়ানক একটা বিষয় কাজ করছে। কারণ হচ্ছে যে ধরো আমরা যদি, যারা নাটক লিখবেন বা পরিচালনা করবেন বা প্রডিউস করবেন, তাদেরও কিন্তু সমাজের প্রতি একটা দায়িত্ব আছে। আমরা তো কেউ বাবা মা ছাড়া আসলে পৃথিবীতে আসি নাই, তাই না? ম্যাক্সিমাম ক্যারেক্টারগুলো দেখা যায় বাবা মা নাই, খালা ফুপু নাই, দাদা দাদি নাই, নানি দাদি নাই। হ্যাঁ, এখন আমি রিয়েলাইজ করছি বিকজ অফ আমি একটা সার্টেন এইজ বিলং করছি, সো আমি তো প্রাকৃতিক নিয়মেই এখন আমি মা হয়েছি, খালা হয়েছি বা ফুপু হয়েছি। সো আমি চাই যে সমাজের প্রতিটা ক্ষেত্রেই পরিবারকে নিয়েই নাটকে আসুক। আমরা অনেক চিৎকার করি যে আমরা কেন স্টার জলসা দেখি, স্টার প্লাস দেখছি, ওইখানে ঝগড়া হয়, অনেক কিছু অতিরঞ্জিত হচ্ছে, কিন্তু এন্ড অফ দ্য ডেতে যেটা দেখায় সেটা হচ্ছে পরিবারটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমরা আসলে, আমাদের কোনো ভ্যালুজ নাই। ভ্যালুজ তৈরি হবে কি দিয়ে? আমাদের দাদি নানিরা আমাদের কী শিখেছে? এইটা একটু নমস্কার করতো, এটা পূজা করে যেতো, বা এই একটু নামাজ পড়তো, এই রোজা রাখতে হয়, এটা করলে এটা হয়, এটা তো শিখিয়েছেন, ওনারাই তো শিখেছেন, তাই তো? স্রোতের দিকে না গিয়ে আসলে সমাজ গঠনে একটা ভূমিকা রাখা। আমাদের ফট করে আমরা নায়ক নায়িকার প্রেম দেখাচ্ছি, ঘুরতে গেলাম পার্কে, চা খেলাম, কফি খেলাম, দ্যাট ইজ দ্য এন্ড। সময়ের দাবি আসলে না, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু সেটার বিপরীতে আমাদের হাঁটতে হবে। বিপরীতে হাঁটতে হবে না, সেটার স্ট্রেইট আমি সেই জায়গাটাতেই হাঁটবো যেই জায়গাটাতে আমার কমিটমেন্ট, আমার সোসাইটির আমার পক্ষে কথা বলতে হবে, আর আমাকে কথা বলতে হবে।
আমার না কথা বলে দেশের জন্য, দেশের কালচারের জন্য আমাকে দাঁড়াতে হবে, না দাঁড়ালে কিন্তু কাজটা হবে না। আপা একেবারেই শেষ মুহূর্তে চলে এসেছি। এই যে সমাজের কথা বললেন, অভিনয়ের মাধ্যমে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে আপনার কোনো পরিকল্পনা আছে কি? সমাজ তো আর আমি পরিবর্তন করতে পারবো একার না, পক্ষে সম্ভব কিন্তু নয়। আমি খুবই সচেতন একজন মানুষ, আমি রাজনৈতিকভাবে সচেতন মানুষ, আমি সঠিক ইতিহাস শিখে বড় হয়েছি, আমি জেনে বড় হয়েছি। তো আমি চাই আমাদের সময় হোক বা আমাদের পরে যারা আসছেন বা আসবেন তারা দেশকে ভালোবাসতে হবে। আমি বললাম আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের আমি কালচারকে ভালোবাসি, কিন্তু ভালোবাসি ফিল করতে হবে। লাইক ফিল না যদি করে তাহলে এই ভালোবাসার কোনো মূল্য নেই। আপা অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে আমি নিজে যেমন জানলাম এবং দর্শকরা জানলেন যে অভিনয় শিল্পী হওয়ার জন্য শুধু অভিনয় নয়, একজন মানুষ রুচিবোধ অনেক কিছু সমন্বয় থাকতে হবে, শিক্ষা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। শিক্ষাটা শুধু একাডেমিক না, আমি মনে করি মানসিক শিক্ষাটা অনেক জরুরি মানুষের জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।